বাংলাদেশের মানুষের কাছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই যেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। আপনি যদি বিপিএলের বাইরে চিন্তা করেন বা বিপিএলকে এক পাশে রেখে চিন্তা করেন, বিশ্ব ক্রিকেটে বা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি যে লিগগুলো হয় সেখানে আপনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হয়তো সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানকেই দেখে থাকেন। বেশ লাস্ট কয়েক বছরে তাসকিনের নামটা উঠে আসছে, কিন্তু খুব বেশি যে খেলার সুযোগ পেয়েছেন আর সেটা বোধহয় বলা যাবে না। কারণ তাসকিন জিম আফ্রো টি10 লিগে একবার খেলেছিলেন, লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন, কিন্তু এখন পর্যন্ত আইপিএলে খেলা হয়নি। যদিও তাকে বেশ কয়েকবারই পাওয়ার জন্য আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা চেষ্টা করেছিলেন, আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু বিসিবির এই অনাপত্তি পত্র না পাওয়ায় তিনি খুব আইপিএল খেলতে পারেননি। এই যে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের কথা বলছি, আপনি হয়তো আগামী কয়েক মাসের ভিতরে তাদের সঙ্গে আরও একটা নাম যোগ করতে পারেন, সেটা হচ্ছে রিশাদ হোসেন। কেন বলছি? কারণ লাস্ট এই 1-1.5 মাসে বা 2 মাসে রিশাদের জীবনটা যেভাবে বদলে গেছে, বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটটা তিনি যেভাবে বদলেছেন, সেই ক্ষেত্রে তিনি গ্লোবাল সুপারস্টার বা আপনি বলতে পারেন যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার হটকেক হতে চলেছেন, সেটা বোধহয় বলা যায়। একটু পেছন থেকে শুরু করি, যে বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনার নেই বললেই চলে। মানে যারাও ছিলেন তারা খুব বেশি যে লেগ স্পিনার হিসেবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পেরেছিলেন এমন বোধহয় খুব বেশি কাউকে পাওয়া যাবে না। আপনি জোবায়ের হোসেন লিখনের কথা বলুন, তানভীর হায়দরা বলুন, আমিনুল ইসলাম বিপ্লবের কথা বলুন, মিনহাজুল আবেদিন আফ্রিদির কথা বলুন, তাদের কেউই নিজেদের সেই সামর্থ্যের প্রমাণটা দিতে পারেননি। তারা এসেছেন এবং চলে গেছেন, মাঝখানে 2-4টা ম্যাচ খেলেছেন। এই হচ্ছে বাংলাদেশের লেগ স্পিনারদের একটা গল্প যদি বলেন বা ইতিহাস যদি বলেন, এরকম একটা ইতিহাস আপনি হয়তো বলতে পারবেন। রিশাদ হোসেনের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা এমনই হতে যাচ্ছিল, কারণ তিনি ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত খেলতে পারছিলেন না। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাকে যে দলের হয়ে তিনি খেলছিলেন তারা তাকে ম্যাচ দিচ্ছিলেন না। বিপিএলে যখন তিনি খেললেন সেখানে তিনি ভালো করার পরও কুমিল্লার হয়ে পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ পাননি। খুব সম্ভবত লাস্ট বিপিএলে তিনি 4টা বা 5টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এই যে লেগ স্পিনারদের যে বাংলাদেশের মাটিতে খুব বেশি মানে প্রমোট করা হয় না, সেটা হচ্ছে রিশাদ হোসেন বা অন্যান্য যারা আছেন তাদের একটা বড় প্রমাণ। কিন্তু এই যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সুযোগ পাচ্ছেন না, তারপরও রিশাদ হোসেনকে নিয়ে জাতীয় দল একটা বাজি ধরা হয়েছিল শেষ পর্যন্ত, যেটা আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে লাস্ট টাইম ধরা হয়ে গেছিলো। সেই রিশাদ হোসেন যে বাজিটা তাকে নিয়ে ধরা হয়েছিল, চান্দিকা হাতুরু সিংয়ে যে বাজিটা ধরেছিলেন, শেষ পর্যন্ত সেই বাজিতে বাংলাদেশ টিম জিতে গেছে। চান্দিকা হাতুরু সিং জিতে গেছে বা নির্বাচক যারা ছিলেন তারা সবাই জিতে গেছেন। তিনি যখন শুরুটা করলেন, শুরু করার সময় তিনি লেগ স্পিনে যেমন ভালো করতে শুরু করলেন, সেই সঙ্গে তার ব্যাটিংটা খুব ভালো করতে শুরু করলেন। তারপর লাস্ট টি20 বিশ্বকাপে তিনি কী করেছেন সেটা তো আর নতুন করে বোধহয় আর বলার প্রয়োজন নেই। বাংলাদেশের সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন, 14টা উইকেট নিয়েছিলেন। তাকে নিয়ে প্রশংসা করেছিলেন কারা? তামিম ইকবাল, অনিল কুম্বলে বা আরও যারা আছেন তারা প্রশংসা করেছিলেন। বিশ্বকাপে এমন একটা পারফরমেন্স যখন আপনি করবেন, বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে যখন আপনি ভালো খেলবেন, পারফর্ম করবেন, তখন আপনার প্রতি বিশ্ব জুড়ে একটা নজর দিবে, আপনাকে আলাদাভাবে একটা হাইলি রেট করা হবে। রিশাদ হোসেনের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক কয়েকদিন পর তিনি কানাডা গ্লোবাল যে টি20 লিগটা আছে সেখান থেকে তিনি ডাক পেলেন। তার খেলার কথা ছিল টরন্টো ন্যাশনালসের হয়ে, কিন্তু শেষ পর্যন্ত তিনি খেলতে যেতে পারেননি, কারণ বাংলাদেশে ওই সময় ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে একটা মানে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছিল, যে কারণে তিনি ভিসার জটিলতার কারণে শেষ পর্যন্ত তিনি যেতে পারেননি। তারা প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের খেলার সুযোগ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার সেটা আসলে কপালে জুটেনি। এই যে প্রথমবার তিনি ডাক পেলেন, কিন্তু সেখানে কিন্তু তিনি থেমে থাকেননি, কারণ তাকে নিয়ে তারপর থেকে মানে আগ্রহ দিনকে দিন বাড়তেই শুরু করে। আপনার কয়েকদিন আগের কথা মনে থাকার কথা যে তিনি হুট করেই মানে বিগ ব্যাশে নাম দিলেন। কেউ প্রত্যাশাও হয়তো করেনি যে রিশাদ হোসেন হয়তো দল পাবেন, কিন্তু রিকি পন্টিং তার যে দল হোবার্ট হারিকেন্স, তার দলের পক্ষ থেকে রিশাদ হোসেনকে পিক করা হয়। কিন্তু খুব বেশি ম্যাচ তিনি খেলতে পারবেন না সেখানে, তারপরও তাকে যে 4, 5 বা 6 ম্যাচের জন্য পাওয়া যাবে সেই সম্ভাবনা থেকেই রিশাদকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। বিগ ব্যাশে তো দল পেলেন, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে যিনি ড্রাফটে নাম দিয়ে দল পেয়েছেন। সাকিব আল হাসান এটাকে তো অবশ্যই খেলেছেন মেলবোর্ন রেনিগেটসের হয়ে, তারপর হচ্ছে এলএডি স্ট্রাইকার্সের হয়ে তিনি খেলেছেন, কিন্তু তিনি সবসময় বদলি, একবার ইয়োহান বোথারও বদলি হিসেবে খেলেছিলেন, আরেকবার রান রাডাসের বদলি হিসেবে খেলেছিলেন। এই যে দুইটা জায়গায় দল পেলেন, তারপরের বার গতকাল হয়তো আপনারা জেনে গেছেন যে জিম আফ্রো টি10 লিগে তিনি হারারে বোল্টসের হয়ে খেলবেন, মানে রিশাদ হোসেন তিনি খেলবেন, তাকে ডিরেক্ট সাইন করা হয়েছে। এই যে লাস্ট 2 মাসে তিনি 3টা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পেলেন, এটা একটা বড় কারণ হচ্ছে তিনি টি20 বিশ্বকাপে যে পারফরমেন্স করেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে
এগুলো না হয় আসলে তুলনামূলক বিগ ব্যাশকে বাদ দিলে আপনি হয়তো গ্লোবাল টি-20 বা জিমা প্রো টি10 লিগ এগুলোতে দল পাওয়া হয়তো খুব তুলনামূলক সহজই, কিন্তু এই যে 2 মাসের ভিতরে 3টা লিগে দল পাওয়া কিন্তু একেবারে সহজ ব্যাপার না, এইটাকে আপনি একেবারে ছোট করে দেখতে পারেন না। আমার কাছে যে জিনিসটা মনে হয় যে রিশাদকে নিয়ে বিশ্ব ক্রিকেট বা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজির মালিকরা যেভাবে আগ্রহ দেখাচ্ছেন, কোচরা যেভাবে আগ্রহ দেখাচ্ছেন, সেক্ষেত্রে খুব সম্ভবত একটা পসিবিলিটি আছে বা সম্ভাবনা আছে আগামী আইপিএলের নিলামে রিশাদ হোসেন আইপিএলের দল পাবেন। এটা একটা সম্ভাবনা তৈরি হতে পারে আমার কাছে যেটা মনে হয়। কারণ কি জানুন, আপনি যেভাবে ভালো খেলছে, যখন আপনি এতগুলো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তখন আইপিএল আপনার উপর একটা নজর দিতে থাকবে। কেন দল পেতে পারে তার একটা বড় কারণ হচ্ছে যে আইপিএলে সবসময় লেগ স্পিনারদের একটা প্রমোট করা হয়, সেখানে তাদের একটা আলাদা গুরুত্ব বহন করে। আপনি যুবেন্দ্র চাহালের কথা বলতে পারেন, আপনি আদিল রশিদের কথা বলতে পারেন, আপনি ওয়ানেন্দু হাসারাঙ্গার কথা বলতে পারেন, অ্যাডাম জাম্পার কথা বলতে পারেন, কার্ন শর্মা, এরা প্রত্যেকবারই সবসময় ভালো, রবি বিষ্ণয়। তো লেগ স্পিনারদের প্রত্যেকটা দলই চায় তাদের দলের জন্য একটা লেগ স্পিনার। আমি তো রশিদ খানের কথা বলতে ভুলে গেছিলাম, গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন। রশিদ খানের কথা যখন আপনি বলবেন তখন তার আর কারো নাম বলার প্রয়োজন নেই। তো আপনি যখন প্রত্যেকটা দলই চায় যে একটা করে লেগ স্পিনার যেন থাকে, কারণ আপনার লেগ স্পিনার মানে হচ্ছে আপনাকে 10টা ম্যাচ হয়তো খেলবে, 3টে ম্যাচ হয়তো ভালো করতে পারবে না, আর 2টো ম্যাচ হয়তো অ্যাভারেজ পারফর্ম করবে, বা 3টে ম্যাচে অ্যাভারেজ পারফর্ম করবে, কিন্তু বাকি 4টা ম্যাচ আপনাকে নিশ্চিতভাবেই জেতাবে। রিশাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তিনি যেমন লেগ স্পিনটা করতে পারেন, আটো সাটো লেগ স্পিন করতে পারেন, সেই সঙ্গে তার অ্যাডভান্টেজ হচ্ছে তিনি ভালো ব্যাটিং করতে পারেন। শেষ দিকে নেমে লোয়ার অর্ডারে তিনি যে ধরনের পাওয়ার হিটিংটা করতে পারেন, যে ধরনের হিটটা করতে পারেন, যেভাবে ছক্কা চার মারতে পারেন, এইটা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ দিবে। কিন্তু তাকে দল পেতে হলে কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, কিছু ব্যাপার তাকে আয়ত্ত করতে হবে। যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ কয়েকদিন পরই ভারত সফরে যাবে, 2টো টেস্ট খেলবে, সঙ্গে 3টা টি20 খেলতে হবে। আপনার যদি মনে থাকার কথা যে টি20 বিশ্বকাপের সময় কোনো একজন ভারতের ক্রিকেটার বলছিলেন, যে আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি, তিনি বলেছিলেন যে আপনি যখন ভারতের বিপক্ষে খেলবেন আপনাকে বুঝে নিতে হবে বা মেনে নিতে হবে যে আপনি একটা আইপিএলের অডিশন দিচ্ছেন। আপনি ভারতের বিপক্ষে যদি ভালো খেলেন আপনি অবশ্যই আইপিএলের ডাক পাবেন বা আইপিএলের দলগুলো আপনাকে নেওয়ার আগ্রহ দেখাবে। এটা কিন্তু এবারই প্রথম না। আপনি যদি আগে তাকান বা আগে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে যদি আপনি তাকান, সেখানে আপনি খুব সম্ভবত সবচেয়ে বড় নামটা পাবেন হচ্ছে মুস্তাফিজুর রহমান। 2015 বা ওই সময়টাতে বিশ্বকাপের পরে যখন মুস্তাফিজুর রহমান ভারতের বিপক্ষে যে পারফর্ম করলেন, তারপরে তিনি 2016 সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের খেললেন এবং ইয়াং ক্রিকেটার হিসেবে তিনি মানে সেরা উদীয়মান ক্রিকেটার পুরস্কার জিতলেন, হায়দ্রাবাদকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখলেন। লিটন দাস ভারতের বিপক্ষে যখনই খেলা হয় তিনি সবসময় চেষ্টা করেন ভালো একটা ইনিংস খেলার। লাস্ট টাইম তিনি, আপনার মনে থাকার কথা, সবশেষ বিশ্বকাপে একটা ভালো খেলেছিলেন ওয়ানডে বিশ্বকাপে, তার আগে 2022 টি20 বিশ্বকাপে অ্যাডিলের একটা ভালো একটা ইনিংস ছিল, তারপরে কিন্তু তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। আপনি যদি আরও বাইরে তাকান, আপনার সিসান্দা মাগালার কথা মনে থাকার কথা, ভারত যখন সাউথ আফ্রিকা সফরে গিয়েছিল তখন তিনি ভালো করেছিলেন, 12 বা 13টা উইকেট নিয়েছিলেন, তারপর চেন্নাই সুপার কিংস তাকে দলে নিয়েছিল। আপনার জেরাল্ড কোয়েজির কথা মনে থাকার কথা, ভারতের বিপক্ষে ভালো খেলার কারণে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে 5 থেকে 6 কোটি টাকা দিয়ে দলে নেয়। তো আপনি ভারতের বিপক্ষে যখন ভালো করবেন তখন অবশ্যই আপনি আইপিএলে ডাক পাবেন। এখন যেটা বলছিলাম যে রিশাদ হোসেনের সামনে 3টা টি20 আছে, আপনি কাদের বিপক্ষে কেমন খেলছেন সেটা বড় কথা নয়। রিশাদ যদি ভারতের বিপক্ষে এই যে 3টা টি20 থাকবে, এইটা রিশাদের জন্য আইপিএলের একটা অডিশন বলা যেতে পারে। রিশাদ যদি এই 3টা ম্যাচে ভালো করতে পারেন, আমার কাছে মনে হবে, আমি যেটা বিশ্বাস করি যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা রিশাদকে নিয়ে একটা কারাকারি করবে। আগামী ডিসেম্বরে যে নিলামটা হবে, যে মেগা নিলামটা হবে, সেইখানে রিশাদের একটা দল পাওয়ার একটা বড় চান্স তৈরি হবে। একবার যদি আপনি আইপিএল দল পেয়ে যান এবং সেখানে গিয়ে যদি আপনি ভালো করতে পারেন, তখন কিন্তু আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। আপনি জাতীয় দলে তো খেলবেনই, আর সেই সঙ্গে বিশ্ব ক্রিকেটে আপনার একটা জনপ্রিয়তা তৈরি হবে। রিশাদ এখন সেই পর্যায়ে আছে, একদম একটা ভেরি ফার্স্ট স্টেপে আছে। রিশাদকে যদি এর পরের স্টেপে যেতে হয়, নেক্সট আপনি যদি তারকা বনে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভারতের বিপক্ষে ভালো খেলতে হবে এবং আইপিএলে খুব সম্ভবত আপনি তখন দলটা পাবেন। এইটা যদি হয় তাহলে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বড় ব্যাপার হবে, কারণ আপনি বাংলাদেশের ক্রিকেট থেকে বা বাংলাদেশ থেকে একজন লেগ স্পিনার গিয়ে বিশ্ব ক্রিকেটের দাপট দেখবে, বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটা ভালো খেলবে বা খেলবে, এইটা কিন্তু একটা বড় প্রাপ্তির ব্যাপার। সেইটা রিশাদ হোসেন সেই চ্যালেঞ্জটা নিতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আমরা বিশ্বাস করি রিশাদ হোসেনের যে ক্যাপাবিলিটি আছে বা যে সামর্থ্য আছে, সেইটা হয়তো আমরা ভারত সিরিজে আরও একবার প্রমাণ পাবো, তারপরে হয়তো আমরা তাকে
আরও বিস্তৃত বড় বড় পরিসরে তাকে দেখার সুযোগ পাবো। আমরা আশা করছি রিশাদ হোসেন ভালো খেলবেন, আইপিএলে দল পাবেন, আপাতত আমরা এটুকু আশা করতে পারি। সেই চ্যালেঞ্জটা যদি নিতে পারেন, সেই চ্যালেঞ্জটা তাকে জিততে হবে, নিতে হবে। কারণ আপনি বড় ক্রিকেটার হতে চাইলে আপনাকে ভালো দলের বিপক্ষে ভালো খেলতে হবে, বড় ব্যাটারদের বিপক্ষে বড় দলের বিপক্ষে আপনাকে ভালো খেলতে হবে, তখনই আপনি কেবল বড় তারকা বনে যেতে পারবেন। রিশাদ হোসেনের সামনে সেই সুযোগটা আছে, সেটা কেবল তিনি লুফে নিতে পারলেই সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে, তার নিজের জন্য ভালো হবে। দর্শক, আমরা আজকে শেষ করব, আগামী দিন বা চেষ্টা করবো যে আমরা নতুন কোনো একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য, আলোচনা করার জন্য। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথেই থাকুন।